আজকে আবার যেটা নিয়ে আলোচনা করব, আগের দিন ইনেট নিয়ে পড়েছিলাম, আজকে অর্জিত অর্জিত নিয়ে পড়াশোনা করব। কী নিয়ে পড়াশোনা করব? অর্জিত অনাক্রম্যতা, বা যাকে বলে অ্যাকওয়ার্ড, অ্যাকওয়ার্ড। এখন অ্যাকওয়ার্ড জিনিসটা কি? অ্যাকওয়ার্ড মানে অন্য কারোর কাছ থেকে অর্জন করা হয়। তাহলে এটার দ্বারা বুঝতে পারছো আমাদের শরীরে কিন্তু তৈরি হয় না, অন্য কারোর কাছ থেকে আমাদের শরীরে অনাক্রম্যতা ঢুকছে, তাকে বলবো অ্যাকোয়ার্ড, তাকে বলবো আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এখন এই অ্যাকোয়ার্ড ইমিউনিটি কয় প্রকার হতে পারে আমাদের জানতে হবে। প্রধানত অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সক্রিয়, একটা হচ্ছে নিষ্ক্রিয়। সক্রিয়, একটা হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়। এখন এই সক্রিয়কে আমরা দুই ভাগে ভাগ করি, সক্রিয়কেও দুভাবে ভাগ করি, নিষ্ক্রিয়কেও দুভাবে ভাগ করি। একটা হচ্ছে প্রাকৃতিক এবং একটা হচ্ছে কৃত্রিম। ঠিক আছে, প্রাকৃতিক আর একটা কি আসবে না কৃত্রিম। তাহলে আমাকে আনতে হবে প্রাকৃতিকটা কি এবং কৃত্রিমটা কি। এই যে প্রাকৃতিক প্রাকৃতিক করে বলছি, মানে কি হয়, ধরো কোনো কারণে কোনো একটা ভাইরাস আছে, সেই ভাইরাস আমাদের বডিতে প্রবেশ করলো এবং তার বিরুদ্ধে বডি কি তৈরি করলো না অ্যান্টি বডি তৈরি করে তাকে মেরে ফেলবে। তাহলে এর জন্য আমাদের শরীরে কি কোনো রকম কোনো বাইরের থেকে কিছু লেগেছে? নিজের থেকে শরীর তৈরি করেছে, তাই একে বলবো আমরা প্রাকৃতিক। ঠিক আছে, এখন এই প্রাকৃতিক হয়ে গেল, বুঝতে পারো। যেমন উদাহরণ যদি দাও, যে উদাহরণ বলতে বোঝাচ্ছে যে কোনো ধরনের তোমার রোগ জীবাণু ঢুকলেই তাকে বলছি। ঠিক আছে, এখন আসছে কৃত্রিম। কৃত্রিমটা কি না, ধরো একটা ভ্যাকসিন দিলাম, ভ্যাকসিন দিয়ে কোনো একটা অ্যান্টিজেনকে জোর করে আমাদের শরীরে ঢোকানো হলো বডিতে। তাহলে অ্যান্টিজেন যেহেতু ঢুকেছে, তার বিরুদ্ধে জোর করে আমাদের শরীরে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে এবং তাকে ধ্বংস করবে। একে বলে কৃত্রিম। যেমন হচ্ছে পোলিও ভ্যাকসিন। পোলিও ভ্যাকসিন, কারণ পোলিও রোগটা ঢোকার আগের থেকে আমরা বাইরের থেকে ভ্যাকসিন দিয়ে দিই এবং অলরেডি একটা অ্যান্টিবডি তৈরি করে রাখে আমাদের শরীর। বোঝা গেল? সেই অ্যান্টিবডিটা যখন আমাদের শরীর তৈরি করে রাখছে, আচ্ছা পোলিও ভ্যাকসিন অ্যান্টিবডিটা তৈরি করে রাখছে, যখন আগে অলরেডি একটা যখন অ্যান্টিবডি তৈরি করে রাখছে, সেই অ্যান্টিবডিটাকে আমরা বলবো, তাহলে সেই অ্যান্টিবডিটা পোলিও যখন আসছে তখন তার বিরুদ্ধে কাজ করছে। তাহলে এই হচ্ছে কৃত্রিম। তাহলে সক্রিয় অনাক্রম্যতা সম্পর্কে বোঝা গেল দুই রকম, একটা হচ্ছে প্রাকৃতিক এবং কৃত্রিম। এখন যেটা তাদের মেইন ব্যাপার, সেটা হচ্ছে নিষ্ক্রিয় অনাক্রম্যতা সম্পর্কে পড়াশোনা করতে হবে। কি নিয়ে পড়তে হবে না, নিষ্ক্রিয় সম্পর্কে পড়তে হবে। এখন নিষ্ক্রিয়টা কিভাবে কাজ করে? নিষ্ক্রিয় মানে বুঝতে পারছিস, নিজের শরীরে কিন্তু হবে না। ভালো করে দেখো, আগেরটা সক্রিয়টা দেখো, দুটোই কিন্তু নিজের শরীরে তৈরি হয়েছিল। একটা তৈরি হয়েছিল তোমার নিজের শরীরের মধ্যেই, নিজের থেকেই তৈরি হয়েছিল, আর একটা হচ্ছে বাইরের থেকে ভ্যাকসিন দ্বারা তৈরি হয়েছিল। কিন্তু এখন এই নিষ্ক্রিয়টাও দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। বোঝা গেল? এই যে প্রাকৃতিক, এখন এই প্রাকৃতিকটা কিভাবে হচ্ছে না, ধরো মাতৃদেহ, আগেই পড়েছি, দেখো আগের পড়া যদি আগেরটা ভালো করে ভিডিওগুলো বা পড়াটা যদি ফলো করো, এগুলো কিন্তু বুঝতে খুব সুবিধা হবে। একই জিনিস একটু ঘুরিয়ে ঘুরিয়ে লেখা আছে। তো মাতৃদেহ থেকে কি হয়, আইজিজি শিশুর দেহে প্রবেশ করে এবং তার শরীরে একটা অনাক্রম্য তথ্য গড়ে তোলে। তাহলে প্রাকৃতিক উপায়ে আসছে, কেউ দিচ্ছে না, সেটা হচ্ছে নিষ্ক্রিয় অনাক্রম্য তথ্য। শিশু নিজের শরীরের মধ্যে কি তৈরি হচ্ছে? হচ্ছে না। কোথার থেকে আসছে না, মাতৃদেহের থেকে আসছে। তাই একে বলবো অর্জিত। অর্জিত অবশ্যই সেটা আবার কি নিষ্ক্রিয়, মানে নিজের শরীরে কাজ করছে না, অন্য দেহে তৈরি অ্যান্টিবডি চলে আসছে নিজের শরীরে। তাহলে স্যার কৃত্রিমটা কি? কৃত্রিমটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। ধরো সাপ, সাপের বিষ একটু একটু পরিমাণ আমরা ঘোড়াতে দিলাম, ঘোড়ার বডিতে দিচ্ছি, ধীরে ধীরে
ঘোড়ার বডি সেই বিষের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করবে, এবং সেই অ্যান্টিবডিটা কার শরীরে তৈরি হচ্ছে? ঘোড়ার বডিতে। তাহলে ঘোড়ার সিরামের মধ্যে থাকছে, সেই অ্যান্টিবডিটা সাপের বিষের বিরুদ্ধে কাজ করে। ঠিক আছে, এখন সেই অ্যান্টিবডি সহ সিরামটাকে আমরা এক্সট্রাক্ট করে নিয়ে যে মানুষটাকে সাপে কামড়েছে, সাপ কামড়ানো মানুষকে দিলাম। তাহলে এখন ভেবে দেখো, এই যে মানুষটা, তার মধ্যে কি আছে? সাপের বিষ আছে। কি দিচ্ছি আমরা? ঘোড়ার থেকে বের করে আনা অ্যান্টিবডিটা বাইরের থেকে। তাহলে বাইরের থেকে যে অ্যান্টিবডিটা দিলাম, সাপ কামড়ানো মানুষের সাপের বিষের সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েকশন করে লোকটাকে সুস্থ করে দিচ্ছে। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে ভেবে দেখো, এই যে অ্যান্টিবডিটা আমরা দিলাম, এই অ্যান্টিবডিটা কি মানুষের নিজের দেহে তৈরি হলো? হলো না। কোথায় তৈরি হয়েছে? ঘোড়ার শরীরে। তাই ঘোড়ার দেহে তৈরি করে সেটাকে মানুষের শরীরে প্রবেশ করেছে। তাহলে সেটাও এক ধরনের নিষ্ক্রিয়, কিন্তু এটাও অর্জিত, মানে বাইরের থেকে দেখো অর্জিত হয়েছে, মানে ঘোড়ার দেহ থেকে অর্জিত হয়েছে। এই হচ্ছে অর্জিত অনাক্রম্যতা। এখন এই অর্জিত অনাক্রম্যতার দুই ধরনের ভাগ আছে। একটা হচ্ছে রসভিত্তিক অনাক্রম্যতা এবং কোষভিত্তিক অনাক্রম্যতা। কার ভিত্তিতে? না, কাজ করার ভিত্তিতে এই ভাগটা করা হয়। কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রসভিত্তিক, একটা হচ্ছে কোষভিত্তিক। এখন রসভিত্তিক কার্যকর্মতাটা কি ভালো করে বুঝতে হবে। প্রথমে আমরা আসবো রসভিত্তিক। রসভিত্তিক কথাটা যদি ইংরেজি করি, তার ইংরেজি পাবো হিউমোরাল ইমিউনিটি। হোয়াট ইজ দ্যাট? হিউমোরাল ইমিউনিটি, ইমিউনিটি। সো হিউমার যে কথাটা, সেই কথাটার মানে হচ্ছে বডি ফ্লুইড, মানে হচ্ছে দেহ তরল, বডি ফ্লুইড। ক্লিয়ার? এখন রসভিত্তিক মানে কি বুঝতে পারছো? বডি ফ্লুইড কিন্তু আমাদের শরীরে রসভিত্তিক অনাক্রমতায় কাজ করে। তখন কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানতে হবে। তো আমি তাহলে এই জায়গাটা ঠিকঠাক করে মুছে ভালো করে বোঝানোর চেষ্টা করছি। এখন এই বডি ফ্লুইড কিভাবে কাজ করে, প্রথমে ফার্স্ট স্টেপ হচ্ছে ফর্মেশন অফ বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট কোথা থেকে উৎপত্তি লাভ করে? বি লিম্ফোসাইট হচ্ছে স্টেম সেল থেকে বি লিম্ফোসাইট ফর্মেশন হয়। ঠিক আছে, তাহলে বি লিম্ফোসাইট তৈরি হলো, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। 2 নম্বর স্টেপ সেটা হচ্ছে বি লিম্ফোসাইটের ট্রান্সফার অফ বি সেল। তো বি সেল কোথায় যাচ্ছে? আফটার ফর্মেশন ফ্রম দ্য স্টেম সেল, বি লিম্ফোসাইট কামস ইনটু দ্য লিম্ফয়েড অর্গান। কোথায় আছে? লিম্ফয়েড অর্গানে। তাহলে এটা কিন্তু 2 নম্বর স্টেপ। লিম্ফয়েড অর্গান কাকে বলে? যেমন হচ্ছে স্প্লিন। ঠিক আছে, তারপরে কি হয়, নেক্সট স্টেপটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনক্রিজ ইন নাম্বার। হোয়াট ইজ দিস? এটা কি ইনক্রিজিং নাম্বারটা? সেটা হচ্ছে, ধরো এখন লিম্ফয়েড অর্গানের মধ্যে বি লিম্ফোসাইট বা বি সেল অবস্থান করছে। বোঝা গেল? এখন এই বি সেল, ধরো আমাদের শরীরে এই মুহূর্তে অ্যান্টিজেন প্রবেশ করেছে, এন্টার ইনটু দ্য বডি। এখন এই বডির মধ্যে লিম্ফয়েড অর্গান আছে, লিম্ফয়েড অর্গান যেমন স্প্লিনের মধ্যে আছে বি সেল। এখন বি সেল কি করে? অনেকগুলো স্ট্রাকচার তৈরি করে, বিভিন্ন ধরনের দেখতে, নিউমেরাস নাম্বার অফ, এবং বিভিন্ন ধরনের দেখতে। এবং তার মধ্যে কেন করে? আমি বলেছিলাম নির্দিষ্ট অ্যান্টিবডি নির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে যুক্ত হতে পারে। নির্দিষ্ট, ঠিক আছে, নির্দিষ্ট অ্যান্টিবডি। তাই এগুলোর মধ্যে সাপোজ ধরো এইটা
এইখানে যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে সে এই অ্যান্টিজেনের সাথে যুক্ত হতে পারে, তাই ও নিজে তৈরি করে দেখে নিচ্ছে। যেমন ধরো একটা তালা আছে, অনেক চাবি আছে, অনেক চাবি আছে, তো এই অনেক চাবির মধ্যে একটি চাবি দ্বারাই কিন্তু তালাটা খুলবে, ঠিক আছে, একটি চাবি দ্বারাই কিন্তু তালাটা খুলবে, ভালো করে বোঝার চেষ্টা করো। একটি চাবি দ্বারাই কিন্তু তালাটা খুলবে, একটি চাবি, অনেক চাবি আছে তার মধ্যে একটি চাবি দ্বারা কিন্তু তালাটা খুলবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা দিয়ে ট্রাই করতে হবে। সেই রকমভাবে বি সেল অনেকগুলো নিজের স্ট্রাকচার তৈরি করে, তার মধ্যে যে কোনো একটা এই অ্যান্টিজেনের সাথে লাগে। এই যে সিলেকশন, সিলেকশন মানে দেখো অনেকগুলোর মধ্যে থেকে যে কোনো একটা গিয়ে কাজ করছে, এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলে ক্লোনাল সিলেকশন। কি বলে? ক্লোনাল সিলেকশন। কি করে নামটা এলো? ক্লোন মানে কি? একটার থেকে আরেকটা জিনিস তৈরি করা, নিউমেরাস স্ট্রাকচার বা ফর্ম তৈরি করা ক্লোন মানে। তো তার মধ্যে থেকে যে কোনো একটা লাগছে, তাই একে বলে ক্লোনাল সিলেকশন। তাহলে তোমাদের বই প্রশ্ন দিতে পারে হোয়াট ইজ ক্লোনাল সিলেকশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তখন লিখতে হবে ডিউরিং হিউমারাল ইমিউনিটির সময় বি সেল ফর্মেশন করে স্প্লিন বা লিম্ফয়েড অর্গানের মধ্যে অবস্থান করে। যখন কোনো অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করে তখন সে বিভিন্ন ধরনের বি সেল স্ট্রাকচার তৈরি করে, তার মধ্যে নির্দিষ্ট একটি স্ট্রাকচারই এই অ্যান্টিজেনের সাথে রিয়াকশন করে, বাকিগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। এই যে প্রসিডিওর, দিস ইজ নোন অ্যাজ ক্লোনাল সিলেকশন, ঠিক আছে। এরপরে আসছি আমরা 4 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপটা কি? আচ্ছা, আমি কিন্তু বারবার বলছি এই জিনিসটা কিন্তু নিজেকে ভাষা দিয়ে লিখতে হবে এবং বিভৎস ইম্পর্ট্যান্ট এই টপিকটা, ঠিক আছে। এবং কোশ্চেন দেয় যে রসভিত্তিক অনাক্রম্যতা লেখো, তখন কিন্তু বইয়ের ভাষা লিখলে সমস্যা হবে, যেটা হয় তোদের। সেজন্য জিনিসটা বোঝ, নিজের ভাষায় লেখার চেষ্টা করবি, আমি তো তারপর আছি, তোদের তো লিখে পাঠিয়ে দিস, ঠিক আছে। 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে বি লিম্ফোসাইটের বিভেদন, ঠিক আছে। কি করে বিভেদন হয়? বি লিম্ফোসাইট কাজ তো করে ফেললো, তো বি লিম্ফোসাইট কাজ করতে গেলে দুটো ভাগে ভাঙে। একটা হচ্ছে প্লাজমা সেল, হোয়াট ইজ দ্যাট? প্লাজমা সেল। অ্যান্ড আরেকটা হচ্ছে মেমোরি সেল, মেমোরি সেল। ক্লিয়ার? তাহলে এগুলো কি? বি লিম্ফোসাইটের বেশিরভাগ এই প্লাজমা সেল তৈরি করে। এই প্লাজমা সেল কি করে? অনেক বেশি সংখ্যক নিউমেরাস নাম্বার অফ অ্যান্টিবডি তৈরি করতে সহায়তা করে এবং আমাদের শরীরের প্রতিরক্ষা দান করে। তাই একে কি বলছে? প্রাইমারি ইমিউন সিস্টেম। প্রাইমারি ইমিউন সিস্টেম। কেন? দেখো, এই যে প্লাজমা সেলটা আছে, সেই প্লাজমা সেলে যদি কোনো অ্যান্টিজেন প্রবেশ করে তাহলে কি করছে না, এই প্লাজমা সেলটা নিউমেরাস কপি তৈরি করছে অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডি অ্যান্টিজেনের সাথে গিয়ে রিয়াকশন করছে, তাই তাকে বলে প্রাইমারি ইমিউন সিস্টেম। বোঝা গেল? কিছু সেল আছে যেটা তৈরি করে মেমোরি সেল। কেন না, ধরো এবছর আমাকে অ্যাটাক করলো আর হলো না, কিন্তু ভবিষ্যতে এই যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছিল সেটার কিছু পার্ট রয়ে গেল, পরবর্তীকালে অন্য কোনো দিন যদি বাইরের থেকে অ্যান্টিজেন অ্যাটাক করে তখন এই যে অ্যান্টিবডির মেমোরি সেলটা রয়েছে সে তখন সংখ্যা বৃদ্ধি করবে এবং এর বিরুদ্ধে, এই অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করবে। এটা হচ্ছে পরবর্তীকালে। যেমন ধরো পক্স, শুনে থাকবে, একবার হলে আর হয় না, একবার হলে আর হয় না। কেন? কারণ এই যে একবার অ্যাটাক হলো, বি লিম্ফোসাইট মেমোরি সেল তৈরি করে নিজের শরীরে রেখে দিল, তাহলে পরবর্তীকালে যখন ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে, ধর পক্স ঢুকেছে, পক্সের বিরুদ্ধে সেই অ্যান্টিবডিটা কিন্তু তৈরি হয়ে রয়ে গেছে শরীরে,
সেজন্য সে রিয়াকশন করে দিচ্ছে, তাই পক্স আমাদের শরীরে আর দ্বিতীয়বার হতে পারছে না। বোঝা গেল? এই হচ্ছে রসভিত্তিক অনাক্রম্যতা। এরপরে আসবো আমরা কোষভিত্তিক অনাক্রম্যতা। এটা কিন্তু লিখতে হবে যে রসভিত্তিক অনাক্রম্যতা কাকে বলে, যেমন স্টেপ বললাম, স্টেপ বাই স্টেপ। এরপরে আসছে আমরা কোষভিত্তিক অনাক্রম্যতা। তো কোষভিত্তিক অনাক্রম্যতা কি? সেলুলার ইমিউনিটি। হোয়াট ইজ দ্যাট? না, সেলুলার ইমিউনিটি। কিভাবে হয়? এতে কাজ করে টি সেল, টি সেল ফর্মেশন। ওটা কিন্তু বি সেল ছিল, পয়েন্ট টু বি নোটেড। তাহলে ফার্স্ট পয়েন্ট কি? টি সেল ফর্মেশন। মনে করো, দেখো বলেছিলাম অস্থিমজ্জা থেকে ফার্স্টে তৈরি হয়, অস্থিমজ্জার থেকে তৈরি হয়ে কোথায় যায়? চলে যায় থাইমাসে যায় বলেছিলাম। সেই থাইমাসে থাইমোসিন ক্ষরণ করে, সেই থাইমোসিন হচ্ছে টি সেলের ফর্মেশন ঘটাচ্ছে। এটা আমরা জানি, আগের গল্প, সেটাই লিখতে হবে। এরপরে আছে, এটা একটা প্রসেস চলে গেল। তো 2 নম্বর স্টেপটা কি? ধর আমার শরীরে কোনো অ্যান্টিজেন ঢুকেছে, সেই অ্যান্টিজেনকে কে ইনভালভ করছে? ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ, ভালো করে বোঝার চেষ্টা করো। এখন কি, ম্যাক্রোফাজ যেই এটাকে নিয়ে নিল, তাহলে কি হচ্ছে? ম্যাক্রোফাজ প্লাস অ্যান্টিজেন, তাই তো থাকছে। তো অ্যান্টিজেনকে ধ্বংস করে দিচ্ছে ঠিকই, কিন্তু সার্টেন অ্যামাউন্ট অফ পার্টিকেল এই ম্যাক্রোফাজের মধ্যে কিন্তু রয়ে যাচ্ছে। তো এটা কি হয়, এই ম্যাক্রোফাজকে তখন, ম্যাক্রোফাজটা তখন অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়, এবং এই দুটোকে একসাথে যুক্ত হয়ে কি বলে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা এপিসি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা এপিসি। এরপরে এপিসি তৈরি হয়ে গেল। এখন কোশ্চেন দেয়, হোয়াট ইজ এপিসি? বলতে পারবে নিশ্চয়ই। তো 3 নম্বর স্টেপ যেটা আসছে, সেটা হচ্ছে টি লিম্ফোসাইটের সক্রিয়করণ, অ্যাক্টিভেশন অফ টি সেল। কি করে? না, হেল্পার টি সেল যেটা আছে, টি সেলেরই একটা ভাগ হচ্ছে টি সেল, তার বাইরের দিকে কি থাকে? রিসেপ্টর। সেই রিসেপ্টরের নাম কি? টি সেল রিসেপ্টর। টি সেল রিসেপ্টর। কি রিসেপ্টর করে? রিসেপ্টর, টি সেল রিসেপ্টর বা টিসিআর যেটাকে বলে। তাহলে এই টিসিআর এখন বা এই টি সেল রিসেপ্টর কি করছে? না, এই এপিসিকে বুঝতে পারছে এবং এপিসি থেকে যুক্ত হচ্ছে, ঠিক আছে? এবং যখন এপিসি প্লাস টিসিআর যুক্ত হচ্ছে, তখনই টি সেল অ্যাক্টিভেটেড হচ্ছে। এখন টি সেল অ্যাক্টিভেটেড করতে কিছু ক্ষরণ হয়, যেমন হচ্ছে লিম্ফোকাইনিন, ইন্টারলিউকিন ইত্যাদি ক্ষরণ হয়। এগুলো কিন্তু নাম মনে রাখতে হবে। এই হচ্ছে টি সেলের সক্রিয়করণ হয়ে গেল। এখন টি সেল যেই সক্রিয়করণ হয়ে গেল, সে কি করবে? বি সেলকে সক্রিয়করণ করবে, বি সেল অ্যাক্টিভেশন। এই যে টি সেল সক্রিয় হলো, এই টি সেল এখন বি সেলকে সক্রিয়করণ করছে। তখন কি করছে? অ্যান্টিজেন প্লাস অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হচ্ছে এবং জীবাণুকে ধ্বংস করছে। ভালো করে বোঝার চেষ্টা করো, এটা কিন্তু একটু কমপ্লিকেটেড। প্রথমে আসছে টি সেল ফর্মেশন, কোথা থেকে টি সেল তৈরি হয় বলে দিলাম, তার আগেও জানো, আগের ভিডিওতেও বলা হয়েছে। তারপরে অ্যান্টিজেন ঢুকছে শরীরে, সে ম্যাক্রোফাজ দ্বারা গিলে গিলে নিচ্ছে তাকে। তারপরে ম্যাক্রোফাজ প্লাস অ্যান্টিজেন এপিসি পার্টিকেল তৈরি করছে, যাকে বলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এখন এই এপিসি রয়ে গেল, তাহলে এখন অ্যান্টিজেন হিসেবে কে কাজ করছে? এই এপিসি কাজ করছে। এখন টি সেলের অ্যাক্টিভেশন হচ্ছে, এটা ফর্মেশন হয়ে রয়ে গেছিল। কি করে? না, হেল্পার টি সেলের বাইরের দিকে টি সেল রিসেপ্টর থাকে, সেই টি সেল রিসেপ্টর এখন এপিসির সাথে যুক্ত হয়, এপিসি প্লাস টি সেল রিসেপ্টর, তখন অ্যাক্টিভেটেড টি সেল হচ্ছে।
টি সেল তো অ্যাক্টিভেট হলো, খুব ভালো। কে অ্যাক্টিভেট করছে না? লিম্ফোকাইনিন এবং ইন্টারলিউকিন, নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে কি আসছে? এই টি সেল এখন বি সেলকে অ্যাক্টিভেট করছে। বি সেল যখন অ্যাক্টিভেট হয়ে গেল, তখনই বি সেল অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি প্রডিউস করছে এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া করে ধ্বংস করে দিচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু আমাদের সেলুলার ইমিউনিটির একটা স্ট্রাকচার। বোঝা গেল? এই হচ্ছে আমাদের সেলুলার ইমিউনিটি। তাহলে এখন সেলুলার ইমিউনিটি এবং মানে কোষভিত্তিক অনাক্রম্যতা এবং রসভিত্তিক অনাক্রম্যতা সম্পর্কে কিন্তু প্রশ্ন দিতে পারে খুব বেশি, এবং সেটাই হচ্ছে আজকের টপিকে পড়ানো হয়েছে। পরের টপিকে আমরা ভ্যাকসিন নিয়ে আলোচনা করব। ঠিক আছে।